এখানে যেটা হেডলাইন দেখা যাচ্ছে, আমরা আজকে এটাকে বিশ্লেষণ করে সেন্টেন্সটার স্ট্রাকচারটাকে, এটা কোন সেন্টেন্স, এখানে কি কি গ্রামার অ্যানালাইসিস করে আমরা প্র্যাকটিস করতে পারি সে বিষয়গুলো আমি বের করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে, ইজ ইট টাইম টু abandon hope the Strait of Hormuz will open soon? এখানে এটাকে যদি বাংলা ট্রান্সলেশন করি সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালী যে শীঘ্রই খুলবে, সেই আশাটাকে, সে আশা ত্যাগ করা সময় এসেছে, এরকম মানে এরকম একটা আশঙ্কা করতেছে যে কবে হরমুজ প্রণালী খুলবে, সে আশার রাখা ঠিক হবে না। এভাবে কিন্তু সেন্টেন্সটার যদি আমরা অর্থ প্রকাশ করি, এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি, এখানে প্রথম যেটা সেটা হচ্ছে দ্য স্ট্রেট থেকে সুন পর্যন্ত, এখানে উইলটা হচ্ছে দ্য মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং ওপেন হচ্ছে দ্য মেইন ভার্ব, অর্থাৎ এটা একটা ফাইনাইট ভার্ব। এবং দ্য স্ট্রেট অফ হরমুজ, দ্য স্ট্রেট অফ হরমুজ হচ্ছে দ্য সাবজেক্ট। তাহলে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট। এখানে এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে ইজ ইট টাইম টু অ্যাবান্ডন হোপ, এখানে ইজ হচ্ছে একটা মেইন ভার্ব বা এটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। ইট হচ্ছে এখানে সাবজেক্ট। তবে এখানে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্টের আগে ফাইনাইট ভার্ব। এটা কেন হয়েছে, অক্সিলিয়ারি ভার্বটা আগে কেন হয়েছে? কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে প্রথম ক্লজ যেটা, সেটার অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে হয়, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে হয়, এই জন্য হয়েছে। যা হোক, এতটুকু হোপ, ইজ থেকে হোপ পর্যন্ত এটা একটা ক্লজ। তাহলে এখানে যখন দুইটা ক্লজ আছে, নিশ্চিন্তে আমরা বলতে পারি এখানে একটা কনজাংশন থাকা উচিত, কিন্তু এখানে কনজাংশনটা নাই। এখানে যে কনজাংশনটা হবে সচরাচর এই ক্লজের পরে কনজাংশনটা হওয়া উচিত, অর্থাৎ এখানে একটা কনজাংশন যদি দ্যাট দিই, সেন্টেন্সটা একদম পরিষ্কারভাবে স্বয়ংসম্পূর্ণ হবে। অনেক সময় দ্যাট এমন একটি কনজাংশন, সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে এটা নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই নাউন ক্লজের অনেক সময় দ্যাটটা কনজাংশনটা উজ্জ্ব থাকে, এই দ্যাটটা বসবে এখানে। তাহলে এটা যদি কনজাংশন হয়, বুঝে নিতে পারি এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের এটা হচ্ছে যে নাউন ক্লজ। এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে আবার প্রথমটাই হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ চলে, আরেকটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, বা একটা প্রিন্সিপাল ক্লজ একাধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে একটা ফুল, এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কীভাবে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে মনে রাখার জন্য, চেনার জন্য যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, কনজাংশনটা। যে ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেটাই হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা তো আমরা দেখেছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কীভাবে এটা স্ট্রাকচার করা হয়েছে, এখানে কয়টা ক্লজ আছে, কোনটা নাউন ক্লজ বা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, সেটা আমরা জেনেছি। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা বের করতে পারি, সেটা হচ্ছে দুইটা ক্লজের মধ্যে, দুটা ক্লজ দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, সর্বদা যেটা প্রিন্সিপাল ক্লজ হবে সে প্রিন্সিপাল ক্লজটাকে ইন্টারগেটিভ করা হবে, কিন্তু দুইটা ক্লজকে ইন্টারগেটিভ করা হবে না। অর্থাৎ এটাও ইন্টারগেটিভ, দ্যাটের পরে এটাও কিন্তু ইন্টারগেটিভ, উইলটা আগে আসবে না। দুইটা ক্লজ থাকলে প্রিন্সিপাল ক্লজটা ইন্টারগেটিভ করা হবে, প্রিন্সিপাল ক্লজটা ইন্টারগেটিভ হলে ফুলটা ইন্টারগেটিভ করা যাবে, এটা একটা বিষয়। দ্যাটের পরে ইন্টারগেটিভ কিন্তু এখানে কখনো হবে না। তবে যদি সাবঅর্ডিনেট ক্লজটা যদি আগে হয় তখন ইন্টারগেটিভ হতে পারে, অর্থাৎ প্রথম ক্লজটাই হচ্ছে যে সাবঅর্ডিনেট হোক প্রিন্সিপাল হোক, প্রথমটাই হচ্ছে যে ইন্টারগেটিভ, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। এটা একটা বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রুলস, এটা ইজ ইট টাইম মানে ইট ইজ টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ প্রপার টাইম, ইট ইজ হাই টাইম, এটার পরে সচরাচর যদি এই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, যদি একটা সাবজেক্ট থাকে, পরবর্তী অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এখানে যদি সাবজেক্ট থাকে তাহলে এই ভার্বটা হচ্ছে দ্য অ্যাবান্ডন্ড, অর্থাৎ এটা ফার্স্ট ফর্মেই হতো অ্যাবান্ডন্ড।
এখন যেহেতু ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে পরবর্তী অংশটা হচ্ছে যে ক্লজটা ইনফিনিটিভ ফ্রেজে রূপান্তর করতে হবে। অর্থাৎ সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ দিয়ে শুরু হবে। অর্থাৎ এই জন্য এখানে সাবজেক্ট নাই বিদায় টু অ্যাবান্ডন, এটা হচ্ছে যে পরিহার করা, ত্যাগ করা। অর্থাৎ টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। আর হোপ এখানে ভার্ব না, হোপ হচ্ছে এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে, আশা পরিহার করা এরকম। তাহলে ইট ইজ টাইমের পর আমরা রুলসটা জেনেছি। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে পরবর্তী অংশটা ফার্স্ট ইনডিফিনিট। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকলে পরবর্তী অংশটা হচ্ছে যে একটা ফ্রেজ হয়ে যাবে এবং টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হবে। ফুল এটাকে আমরা বলতে পারি এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রুলস। ইট ইজ টাইম দিয়ে যদি বাক্য যদি শুরু হয়, ইট ইজ টাইম দিয়ে এরকমভাবে এই রুলটা যদি জানি আমরা অনেকগুলো বাক্য গঠন করতে পারি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। আর এখানে আরেকটা বিষয় যেটা জানতে পারি সেটা হচ্ছে উইল এমন একটি মডেল ভার্ব, মডেল ভার্বের পরে সর্বদা মূল ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ রুট ফর্ম বলে যেটাকে B0। এর জন্য উইল ওপেন, এটার পরে ওপেন ইন, ওপেন্স, ওপেন ফার্স্ট ফর্ম, ভার্বের শেষে এস বাই এস বা ভার্ব প্লাস আইএনজি কিছুটাই হবে না। আবার এখানে ওপেনের পরে যে শব্দটা, এই শব্দটা কি অবজেক্ট কিনা আমরা যদি চেক করি, এরকম ভার্বের পরে যদি ওয়ার্ডটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পায় সেটা অবজেক্ট। তবে এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি না বিধায় এটা কিন্তু অবজেক্ট নয়। এটা কখন করবে, শীঘ্রই, হোয়েন দ্বারা প্রশ্ন করলে হচ্ছে। তাহলে উদাহরণিত হচ্ছে এই ওপেনের পরে কোনো অবজেক্ট নাই, ওপেনের পর অবজেক্ট না বিধে এটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো। এবং সোনটা কি হবে তাহলে, সোনটা হচ্ছে যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে।